হলে হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আশা করি আমরা লাইভ হয়ে গেছি। তাও একবার আমি চেক করে নিই যে লাইভ হয়েছে কিনা। তারপর দেখা গেলো আমরা বকে গেলাম দুজন, আর আমরা দুজনই দেখাচ্ছে দর্শক লাইভ, সেটার। লাইভ দেখাচ্ছে, আপাতত লাইভ তো হ্যাঁ, দেখাচ্ছে। লাইভ করেছি আমরা। তোমার আমি কোয়ালিটিটা দেখো, একবার চেক করে নিই। আমি একা দেখতে হ্যাঁ, পাচ্ছি নাকি সবাই ওরকম দেখতে পাচ্ছি? আশা করি আমরা লাইভ হয়ে গেছি। ঠিক তাও আছে। একবার আমি হ্যাঁ, তোমার ঋত্বিকদার ফ্রন্ট ক্যামেরাটা একটু ধুলো পড়ে গেছে, সেটাও সবাই একটু দেখে নিও একদম চোখ ভালো করে। মার্জনা করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, তো সবাইকে গুড ইভিনিং এবং প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। ছুটির দিন হিসেবে এটা গণ্য করা হয়, সবাই ছুটি টুটি কাটিয়েছো আশা করি। আজকে আমার প্রিয় অভিনেতাকে আমি পেয়ে গেছি। ফার্স্ট টাইম আমাদের একটা দেখা হয়েছিল, সেই সময় আমরা খুব কথাবার্তা বলতে পারিনি। এইটা আমার হ্যাঁ, একদম ঠিক। সুবর্ণ সুযোগ যে আমি ওয়ান টু ওয়ান কথা বলতে পারবো আজকে ফার্স্ট টাইম। এটা আমি বরাবর মানে আমার অডিয়েন্সরা বরাবর জানে, মানে আমার ফার্স্ট কিউএনএ ভিডিও থেকে মানে বরাবর হ্যাঁ, জিজ্ঞেস করতো যে প্রিয় অভিনেতাকে বা বাংলা সিনেমা কার জন্য দেখো, তো আমি বরাবর ঋত্বিক চক্রবর্তীর নাম নিতাম। তো সেই হিসেবে আমার আচ্ছা। অডিয়েন্সরাও আজকে খুব এক্সাইটেড যে ফাইনালি আমাদের দুজনের একটা কনভারসেশন ওরা দেখতে পারবে, কারণ আমি দারুণ বরাবর বলে ব্যাপার, আসছি। আমারও একটু ভালো লাগছে তোমার সঙ্গে একটা এরকম কথা হতে চলেছে, তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কিছু কোয়েশ্চেন আমরা ওই ইন জেনারেল যেরকম করা হয় সেরকম করে নি, ওখান থেকে যেভাবে বলা হ্যাঁ, হয়েছে। তো এই ঠিক। প্রজাতন্ত্র দিবস হ্যাঁ, উপলক্ষে জি5 বাংলাতে মুক্তি বলে একটা ওয়েব সিরিজ এসছে, যেইটা এই স্বাধীনতাকে ঘিরেই কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে। সেই বিষয়ে কিছু কোয়েশ্চেন আমি ঋত্বিক দাকে করবো এবং তোমরাও লাইভে কিছু কোয়েশ্চেন করতে পারো, সেগুলো আমি ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারি এবং আমার কিছু মনের কোয়েশ্চেন কিছু আছে সেগুলো আমি রেখেছি, সেগুলো আমি জিজ্ঞেস করবো। তো তোমার এই মুহূর্তে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই সময়কালে তুমি তিনটে জিনিস থেকে মুক্তি চাইছো, এরকম তিনটে জিনিস ধরো যে এই সময় তুমি মুক্তি চাও ওই তিনটে জিনিস থেকে। আমি মুক্তি চাই করোনা থেকে। আহ, একদম, এবং একদম, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই প্রতি মুহূর্তের এই কি বলে তোমার হাত ধোয়া থেকে, করোনা হুম, হুম, সংক্রান্তই যদিও, কিন্তু এটা যখন হুম, করোনা নেই তখন হাত ধুয়ে চলেছি না, অতএব এটা থেকেও মুক্তি চাই। আর হুম। মুক্তি চাই আর মুক্তি চাই আহ, তিনটে আর কিসের মুক্তি চাই? আর মুক্তি চাই বাজে স্ক্রিপ্ট শোনা থেকে। তোমায় বাজে স্ক্রিপ্ট শোনায়? আরে স্ক্রিপ্ট তো ভালো মন্দ সবই আসে, তো বাজে স্ক্রিপ্ট যদি না আসে একদম, তাহলে দারুণ হয়, কারণ হুম, গম্ভীর মুখ করে ওই যে শুনতে হয়, ওই হুম। ওইটুকু থেকে মুক্তি চাই আর কি। হ্যাঁ, কেননা পরিচালকরা অনেকেই চায় যে স্ক্রিপ্টটা নিজে পড়ে শোনাবে, তখন তো আর তাকে উঠে হুম, উঠে চলে আসা যায় না, তো ওই সময়টুকু হুম। বড় যন্ত্রণা, তো ওইটা থেকেও মুক্তি চাই। হ্যাঁ। এইবার আরেকটা কোশ্চেন হচ্ছে, মানে তুমি ধরো অ্যাক্টর হবে, মানে যারা আমরা অ্যাক্টিং, আমি তো মানে শুরু করছি, জাস্ট চেষ্টা করছি, বাকি অনেকেই হ্যাঁ, অ্যাক্টিং হ্যাঁ। ক্ষেত্রে তোমাকে প্রচন্ড ভাবে অ্যাডমায়ার করে। তো সেইটা আমি জিজ্ঞেস করতে চাই যে অ্যাক্টিং কি তুমি মানে ওই ওরকম ভেবে নিয়েছিলে একটা এজ সময় যে আমি এরপর থেকে অ্যাক্টিংটাকে সিরিয়াসলি করবো, এটাই কেরিয়ার হবে, নাকি বড় হয়ে হঠাৎ একদিন ভেবেছো, নাকি একটা ফ্লোতেই গেছো যে অ্যাক্টিং এর সঙ্গে জুড়ে ছিলে বহুদিন, হঠাৎ করে সেইটা হুম। তারপর সেটা আস্তে আস্তে হয়? এই সবগুলোরই প্রায় মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা এরকম, যখন আমি বড় হয়েছি তখন আমি অভিনয় খুব ছোটবেলা থেকে করেছি, কিন্তু আচ্ছা, সেটা প্রফেশনাল অভিনেতা হব এটা কখনোই ভাবিনি, মাথাতেই ছিল না কোথাও। কিন্তু হলে হুম, যে বেশ ভালো হতো এটা মনের মধ্যে কোথাও একটা ছিল, কিন্তু হুম, মানে আমি হব এরকম কোনোদিন ভাবি। তো যাই হোক, তারপরে যেরকম সবাই বাঙালি ছেলেরা যেরকম গ্রাজুয়েশনের পর চাকরি নেয়, চাকরি নিয়েছিলাম। চাকরি করতে হুম, গিয়ে আমি বুঝতে পারি আমি চাকরি করতে পারবো না। তো আচ্ছা, চাকরি করতে পারবো না যখন, তো তখন আমি আহ, চাকরিটা ছেড়ে দিই এবং একটা ব্যবসা করি, আর ডিজাইন এবং প্রিন্ট এর একটা ব্যবসা, একটা ইউনিট আমরা 3 বন্ধু মিলে শুরু করি। আর পাশাপাশি আমি হুম, ভাবি যে তাহলে এবার ট্রাই করি যে অভিনয় করার জন্য। তো আমি তো কলকাতার ছেলে নই, আমি ব্যারাকপুরের। তো ওই যে হুম, রেগুলার আচ্ছা, কলকাতা আসতে হবে, এই হুম, প্রসেসটার মধ্যে শুরু হয় থিয়েটার করতে শুরু করি, মানে কলকাতায় থিয়েটার করতে শুরু করি। তো আচ্ছা, এইভাবে তারপরে ধীরে ধীরে, তার আগে থিয়েটার করেছি, কিন্তু কলকাতায় থিয়েটারটা করতে আসার পিছনে সত্যি কথা বলতে কি রোজ কলকাতায় আসাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ কি হয় আমাদের হুম, মফস্বলে যাদের জীবনটা ওর মধ্যেই অনেকটা সেট হয়ে যায়, মানে আমার হুম, কলেজও কাছাকাছি, বন্ধু বান্ধব গুলো সবাই এখানে। তো তারপরে লোকে অনেকে চাকরিও পায়, ব্যারাকপুরেই পায়, হ্যাঁ, ফলে তারা আর বাড়িতে ওখান থেকে বেরোতেই পারে না যারা মফস্বলে দূরে থাকে আর কি। ফলে ওই রোজ হুম, কলকাতায় আসার প্র্যাকটিসটা তখন আমার দরকার ছিল, কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, ব্যবসা করছিলাম সেটা আমার আমার অঞ্চল কেন্দ্র করে। তো আচ্ছা। ফলে কি হবে আর কি, হ্যাঁ। মানে তুমি ওই ব্যারাকপুরেই ছোটবেলার থিয়েটার করতে? ব্যারাকপুরে আমরা, হ্যাঁ হ্যাঁ, একদমই আমাদের নিজেদের দল ছিল, মানে আমাদের দাদাদের বানানো দল, তারপরে সেটা দাদাদের চাকরি পেয়ে তারা যখন বেরিয়ে যায় তখন আমরাই সেই দলের সর্বসর্বা হয়ে উঠি। তো এইরকম একটা থিয়েটারের ব্যাপার ছিল, তো সেটা ঠিক কলকাতার থিয়েটার বলতে যে ছবিটা ভেসে ওঠে সেটা নয়, বলা যায় যে এক ধরনের হুম, মানে
প্র্যাকটিস বেশি হতো, বা রিহার্সাল একটা ব্যাপার ছিল, মানে শো হতো না। নাটক যখন পুরো উঠে গেল, কারণ আমাদের ওদের টাকা পয়সাও নেই, নাটক পুরোটা হুম যখন উঠে গেল তখন আবার ক্যারেক্টার ইন্টারচেঞ্জ করে আবার নতুন করে রিহার্সাল শুরু হলো। ফলে ওটা একটা সপ্তাহে 3 দিন 4 দিনের একটা বন্ধু বান্ধব মিলে মজাই ছিল, কিন্তু চর্চাটাও ছিল তার সঙ্গে, সত্যি কথা বলতে। এই আর কি। হ্যাঁ, তোমার অনেকে অনেক কিছু লিখছে, বড় বড় প্যারাগ্রাফ লিখছে সবাই। আমি একটা শো করলে যাই না পুরো স্ক্রিন নিয়ে নেবে। স্যার আপনাকে আমার পার্সোনাল খুব ভালো লাগে, আপনি আমার ফেভারিট অ্যাক্টর। স্যার আপনার কাছে আমার একটা থ্যাংক ইউ। রিকোয়েস্ট আছে, আমি অনেক দিন থেকে থিয়েটার করি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, অনেক জায়গায় অডিশন দিয়েছি বাট কাজ পাইনি, আপনি যদি আমার হেল্প করেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তা তো এরকম তোমার কাজের প্রপোজাল কি, মানে প্রতিনিয়ত দেখা হলেই সবাই বলে যে আমার একটা কাজ দিয়ে দাও, মানে অভিনেতাদের এটা কেন বলে আমার দেখো, প্রথম আমার প্রশ্ন। মনে হয় আমার মনে হয় যে যারা এই এই ব্যাপারটা সম্পর্কে এখনো পুরোটা জেনে ওঠেনি, তারাই আমার কাছে কাজ চায়। যারা খানিকটা জানে হ্যাঁ। যে আমি আসলে কাজ দেওয়ার কেউ নই, তারা আমার কাছে কাজ হুম চাইবে না। কিন্তু যারা হুম সেই এখনো ও মানে যে ভদ্রলোক লিখলেন যে উনি অনেক অডিশন দিয়েছেন এবং এখনো পাননি, তাই মনে হচ্ছে যে আমি বুঝি কাজ দেওয়ার কেউ, আমি যে কাজ দেওয়ার কেউ নই, আমাকেও যে ফাইনালি কাজ পেতে হয়। আহ, আহ, তো সেইটা তো বাইরে থেকে বোঝা মুশকিল, তবে হ্যাঁ অনেকে বলেন, তবে তাদের তবে এখন সবাইকেই আমার মনে জানাই হয় যে আমি আসলে ইন্টারনেটে, আমি যদি কাউকে হুম হ্যাঁ না মনে হয় যে ইন্টারনেটের যুগে আর মনে হয় না যে আগের মতো সেই যে ডিরেক্টরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তো সেই ব্যাপারটা তো মনে হয় আর না, এখন নেই। দাঁড়িয়ে থাকতে তো হয় না, দাঁড়িয়ে থাকতে সত্যিই হয় না, মানে এখন সত্যি এত উপায় আছে নিজেকে মেলে ধরার, নিজেকে নিজেকে দেখানোর, নিজে কি পারি না পারি সেটা বোঝানোর। সত্যি সেটা তো দাঁড়িয়ে থাকতে হয় না। আর সত্যি কথা হুম বলতে কি, আরেকজন যদি মানে রেফার করে দেয়, তো হুম তাতেও সাংঘাতিক বড় পার্ট কখনোই পাওয়া যায় না। আসলে মানে আমি যদি কাউকে বলি আর অচেনা মানুষকে যে ওকে হুম নিতে পারিস, বা ওকে নিতে পারো, হুম বা ওকে দেখো, হুম তো তার মানে দায়িত্বটা তাকেই দিলাম। আমি বললাম না যে ওকে নিয়ে নাও। তো আমি সেই দেখবে, সেই বুঝে নেবে, তার ছবি, তার চরিত্র। তো আর একদম জানি যাকে, যার সম্পর্কে, যে যার অভিনয় সম্পর্কে ধারণা আছে, তখন যদি কখনো কোনো কথা হয়, কারণ আমার কাছেও পার্টটা তখনই আসে যখন কাস্টিং হুম। হচ্ছে, তার আগে থেকে আমি জানতে পারি না যে কোথায় কি লেখা হচ্ছে, কোথায় কি পার্ট আছে, আমার পক্ষে জানা সম্ভব হয় না। তো তবে হ্যাঁ, অনেকে তুমি বলেন যখন এবং তাদের বলাটাও খুব স্ক্রিপ্ট শোনো, স্বাভাবিক, যখন তাদের বলাটাও খুব তুমি যখন স্ক্রিপ্ট শোনো হুম। তখন কি মানে পুরো গল্পটা শোনো নাকি তোমার পার্টটুকু শোনো? না না, পুরোটাই শুনি। তবে আমি সত্যি কথা বলতে কি, স্ক্রিপ্ট শোনা এই বিষয়টা খুব একটা মানে মানে খুব একটা, মানে কি বলবো, পুরোটা মন রাখতে পারি না, বা মনঃসংযোগ শুনলে রাখতে পারি না, অন্য কেউ শুনলে। এটা তাকে দোষ হুম দিচ্ছি না, কিন্তু অনেক সময় অনেকের পড়া অতটা ইন্টারেস্টিং হয়ে ওঠে না, যে পুরোটা মানে শোনার মতন করে পড়া অনেকের হয়ে ওঠে না, ফলে নিজে পড়াটাই পছন্দ করি। ওটাই হুম। চাই যে নিজে পড়ে নেব। তবে কোনো কোনো ডিরেক্টর আছেন যাদের পড়া শুনলে ভালোই লাগে, কিন্তু পুরোটা পড়ি, শুধু আমারটুকু বাদ দিয়ে পড়ি। তো মুক্তি ধরো একটা যা হিস্টোরিক্যাল ড্রামা, তোমার এই পিরিয়ড কন্টেন্ট কি মানে কেমন লাগে? পিরিয়ড কন্টেন্ট কোনো দেখতে বা করতে আলাদা কোনো ভালোবাসা? যেমন পিরিয়ড আমার পিরিয়ড কন্টেন্ট কন্টেন্ট খুব দেখতেও ভালো ভালো লাগে লাগে, দেখতে আর কি। আমারও ভালো লাগে আমাকে পিরিয়ড কন্টেন্ট, করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তবে করার সুযোগ তো কম আসে, কিন্তু হুম যখনই আসে তখন ভালো লাগে। তখন তার একটা মানে এই রোজকার চরিত্র, বা এই এখন এই কন্টেম্পোরারি বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব ভাষা টাষা সবটা যে বদলে যায়, হুম। এইটা অ্যাচিভ করতে মজা লাগে আমার। এইটা অ্যাচিভ করতে মজা লাগে। তো এই এই মুক্তি সিরিজে তোমার ক্যারেক্টারের নাম রাম রাম কিঙ্কর, যে একজন জেইলার। তাই আমার মনে হচ্ছে সর্বনাশ করে হ্যাঁ, তুমি পুরো, দিয়েছে সবাই ক্যারেক্টার। শুধু কমেন্টে এটাই অবজেকশন জানাচ্ছে যে তুমি পুরো ব্লার, তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছে না, সবাই সেই অভিযোগই জানাচ্ছে। ঋত্বিক দা ফোন চেঞ্জ করে না বলো, ফ্রন্ট ক্যামেরাটা এরকম, তাও ফোন চেঞ্জ করবে না। আপাতত আমরা একটা জায়গায় আটকে গেছি। সবাই কমেন্ট আমি পড়ছি, আমারও প্রিয় শিল্পী ঋত্বিক দা। আমার মনে হয় যে আমাদের জেনারেশনে, বা আমাদের জেনারেশন না, মানে প্রত্যেক জেনারেশনে আমার মনে হয় যে ঋত্বিক দা সবারই, আমি যাকেই জিজ্ঞেস করি, আমার যার সাথে দেখা হয় বা যার সাথে কথা হয় এমনি, ধরো সবাইকে জিজ্ঞেস করি যে তোর প্রিয় অভিনেতা কে, তো সবাই ঋত্বিক চক্রবর্তীর নাম নেবেই, মানে কমন থাকবেই, মানে হয়তো তার দু তিনজন প্রিয়, বা একজন প্রিয় হলে সেটা ঋত্বিক চক্রবর্তী, এবং কেউ যদি বলে যে দু তিনজন আমার প্রিয় অভিনেতা, তার মধ্যে একজন দেখেছি ঋত্বিক চক্রবর্তী থাকবেই। তাই যারা কমেন্ট করছো সবার সাথে আমি একমত আর কি, সবারই প্রিয় অভিনেতা। এবং আমার অনেক দিন ধরে একটা ইন্টারভিউ করার ইচ্ছা ছিল, অনেক কোয়েশ্চেন ছিল আমার জিজ্ঞেস করার, এইবার সেই সুযোগটা পেয়েছি, কিন্তু আমাদের নেটওয়ার্ক আমাদের সাথ দিচ্ছে না।
নেটওয়ার্ক সাথ দিলে আশা করি ঋত্বিকদা আবার চলে আসবে। আর ঋত্বিকদা আবার চলে এসছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। এইবার পরিষ্কার দেখা যাচ্ছে তোমায়, সুন্দর হ্যাঁ, একদম। ঠিক আছে। প্রথম হ্যাঁ, প্রথম বেশ বেশ এবার সবার অভিযোগ আশা করি চলে যাবে। এইবার তো ক্লিয়ার দেখা যাচ্ছে এইচডি দেখে। আমাকে ওই ক্যারেক্টার সম্পর্কে যদি বলো, রামকিঙ্কর সম্বন্ধে, মানে রামকিঙ্কর তুমি কি করে আসলে প্রিপেয়ার করলে ধরো? হ্যাঁ, রামকিঙ্করের যে চরিত্রটা সেটা পেশা হচ্ছে ও পেশাগতভাবে পুলিশ এবং একজন ডেপুটি জেলার, এবং খুব সেই সময়কার যেহেতু মুক্তির গল্পের যে সময়কাল সেটা 1930-31 প্রি ইন্ডিপেন্ডেন্ট, এবং সেই সময়কার মেদিনীপুর সেন্ট্রাল জেল একটা খুব সাংঘাতিক জেল ছিল। মানে সেই জেলে রাজনৈতিক বন্দীরাও থাকতো, অরাজনৈতিক বন্দীরাও থাকতো, এবং খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক বন্দীদের একটা জেল। তো সেই জেলেরও ডেপুটি জেলার হয়ে আসে। এবং সাধারণ একটু আগে যেরকম আমি আমার চাকরি জীবনের কথা বলছিলাম, আমি চাকরি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু রামকিঙ্কর আর সাধারণ 5টা বাঙালির মতন চাকরির একটা মায়া আছে, এবং একটা জেলারের চাকরিতে যদি মায়া থাকে তাহলে কিছু ব্রিটিশ মতকে মেনেও নিতে হয়, তা না হলে তার পক্ষে জেলারে চাকরি করা সম্ভব নয়। কিন্তু যেহেতু সাহেবরাই তার মানে বস, ফলে তারা তারা প্রভু আর কি। তো সেখানে অপমানও আছে, সেটাকে মানে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেওয়া আছে। এরকম একটা জায়গায় বিভিন্ন যে রাজনৈতিক বন্দী তাদের বিভিন্ন মত, কেননা আমাদের স্বাধীনতায় অহিংস এবং সশস্ত্র দু ধরনের বিপ্লবীরাই খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছেন, এবং বাংলাদেশে দু ধরনের বিপ্লবীদেরই মানে দেখা যায়, এবং তাদের একটা আছে। তো রামকিঙ্কর তাদের সবার সামনে সেই বিভিন্ন মত এইগুলোর সামনে এসে রামকিঙ্করের একটা আত্ম অনুসন্ধানের মধ্যে দিয়ে রামকিঙ্কর যায়, এবং আর একটা নতুন রামকিঙ্করকে খুঁজে পায় যাদের পথ একটাই হয়ে ওঠে, সেটা ব্রিটিশদের তাড়ানো আর কি। হ্যাঁ, মানে এই অনেকটা এরকম। আমি ট্যাগলাইন দেখছিলাম যে ভিন্ন পথ এবং এক মত, মানে ভিন্ন পথ কিন্তু এক মত। হ্যাঁ, ভিন্ন মত এক পথ, মানে রামকৃষ্ণ যেটা বলেছেন যে যত মত তত পথ, এটা তার উল্টো একটা ব্যাপার। মানে হ্যাঁ, মানে সবার কেউ ধরো অহিংস আন্দোলনে বিশ্বাসী, কেউ যুদ্ধ করতে, সবাই পৌঁছতে চায় স্বাধীনতা। একদমই তাই। এবারে দিতিপ্রিয়ার সাথে কি তোমার এটা প্রথম কাজ? দিতিপ্রিয়ার সাথে আমার এটা প্রথম কাজ। হ্যাঁ, সেইটা কেমন লাগলো? মানে আমারও প্রথম কাজ, মানে ফরচুনেটলি বা আনফরচুনেটলি দিতিপ্রিয়ার সাথেই। সেইটা তোমার কেমন অভিজ্ঞতা? সেইটা মানে ওই হ্যাঁ, দিদিপ্রিয়াকে দেখেছি, কিন্তু কাজ তো কখনো হয়নি, এমনকি পরিচয়ও ছিল না। এই কাজের সূত্রেই ওর সাথে আমার পরিচয় হলো, খুবই ভালো লাগলো। এবং আমি যখন অভিনয় করছিলাম তখন আসলে ফ্র্যাঙ্কলি অন্যজন ঠিক কতটা ভালো করছে কতটা খারাপ করছে অতটা মন দিতে পারি না, কিন্তু যখন দেখি তখন চোখে পড়ে পুরোটা। তো মুক্তি আজকে দেখেওছি, 3টে এপিসোড দেখেছি, তো দিদিপ্রিয়ার কাজটাও তখনও ভালো লেগেছিল, এখনো দেখলাম বেশ ভালোই লাগছে। তো এবং মানে অনেক গল্প টল্প হয়েছে, বাচ্চা মেয়ে, এবং মানে অনেক মজাও হয়েছে আমাদের, এবং খুবই গুণী অভিনেত্রী। বা দিদিপ্রিয়াকে এক কথায় যদি বলবো তাহলে বলবো খুবই গুণী অভিনেত্রী, কারণ এত কম বয়সে এত ধরনের চরিত্র করতে শুরু করেছে আপাতত। তো সেটাও একটা, তো সেটার জন্য তো একটা ক্ষমতা লাগে আর কি। তোমরা এটা মুক্তিটা শুট করলে কোথায় এমনি পুরোটা, মানে ওই জেলটা কোথায়? অনেকগুলো জায়গায় আমরা শুট করেছি। জেলটা আমরা আলিপুর সেন্ট্রাল জেলে শুট করেছি, এবং সেটা একটা সত্যিকারের জেল, যেটা আমাদের চট করে যাওয়ার সৌভাগ্য হয় না সবার, ওরকম একটা এবং আলিপুর সেন্ট্রাল জেল ছাড়াও আমরা জেলটা হয়তো আরো একটা দুটো লোকেশনে আমাদের যেতে হয়েছিল, কিন্তু মূলত আলিপুর সেন্ট্রাল জেল, এমনকি সেই সেলগুলোর মধ্যেও আমরা শুট করেছি, যেসব মানে একদম সত্যিকারের সেলে আর কি। তো সেটা একটা অদ্ভুত রোমাঞ্চকর একটা অনুভূতি, কারণ লোকেশনে। হ্যাঁ, বলো। যেটা ধরো ভুলবেই না, এই মানে এই মুক্তি শুটে ধরো যেটা তুমি ভুলবেই না, এরকম কোনো মেমোরি হয়েছে যেটা তুমি ভুলবেই না? মুক্তির শুটে আমি আমার এই আলিপুর জেলের অভিজ্ঞতা ভুলবো না। আমি আলিপুর জেলের যে মানে যে ফাঁসির মঞ্চ, সেইটা দেখার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। মানে সেখানে মানে তিনজন বিপ্লবীরও ফাঁসি হয়েছে, আবার আমাদের সময় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, তো সেটাও সেইখানেই ফাঁসি হয়েছে। তো সেই মঞ্চটার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ থেকেছি, এবং ওটা একটা অদ্ভুত, মানে ওরকম একটা অনুভূতি যে একটা ফাঁসির মঞ্চ থেকে হতে পারে যেটা বন্ধ, যে ফাঁসিটা আর বহুদিন ফাঁসি হয়ও নি, ধনঞ্জয় শেষ ফাঁসি হয়েছে বোধহয়। তো কিন্তু সেটার সামনে দাঁড়িয়ে যে অনুভূতি, সেটা একদম নতুন, সেটা আমার অচেনা, সেই অনুভূতি আমার আগে কখনো হয়নি। তুমি এমনি জেলে গেছিলে আগে কোনোদিন, মানে জেল দেখতে বা? আমি আগে কখনোই জেলে যাইনি। হ্যাঁ,
প্রথমবার জেলে গেছি। তাই আমি মেনশন করলাম আর কি, দেখতেও যেতে পারো, মানে এমন না যে তো এমনি গেছো, দেখতেও তুমি যাওনি। হ্যাঁ না সেটা অবশ্যই। হ্যাঁ কিন্তু জেলে জেলে এই এখন আলিপুর জেলটা রেনোভেট হচ্ছে এবং তাতেই যা সিকিউরিটি আর কি পুরো ব্যাপারটার। তো যে একটা সত্যিকারের জেল সেটা খুবই সাংঘাতিক একটা বিষয়। এবং সত্যি যে জেলটাতে ঘুরে ওইটা একটা অদ্ভুত মানে আমি হয়তো আন্দামান যাও যারা বেড়াতে যান তারা সেলুলার জেল দেখেন, তো আমার আন্দামান যাওয়া হয় তাহলে হয়তো কোনো জেলই আমি কোনো সামনে থেকে দেখিনি। তো এটা একটা খুবই মেমোরেবল অভিজ্ঞতা আর কি। মানে আমিও দেখিনি, আমার দেখার খুব ইচ্ছে, জেল ভেতরে গিয়ে আমি দেখবো। হ্যাঁ এটা দেখার মতন, সেইটা, এটা সত্যি একটা দেখার মতন অভিজ্ঞতা। হ্যাঁ এই চাওয়াটাকে আর ভগবান যেহেতু আলিপুর অন্যভাবে জেলের নিও না। সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, তুমি একটা জেলে গেলে সেই জেলের একরকম অভিজ্ঞতা যেখানে প্রচুর অপরাধীরা থেকে গেছে, কিন্তু আলিপুর সেন্ট্রাল জেল এমন একটা জেল যেখানে শুধু অপরাধীরাও থাকেনি, মানে স্বাধীনতা আন্দোলনের হুম। সময় বিপ্লবীরা থেকেছে, মানে তার একটা পুরোটা মিলিয়ে তার ইতিহাস এবং সবটাই তোমার একদম রোমকূপ অব্দি পৌঁছে যাবে, তো সেটা খুব ইন্টারেস্টিং। যদি মানে আমার যদি তুমি ওই সময় থাকতে, ধরো স্বাধীনতা সংগ্রামের সময়, হুম এইটা আমি নিজেকে হুম একাধিকবার জিজ্ঞেস করি যে আমরা ধরো এই সময় কেউ কিছু কাজ করছি, আমরা অ্যাক্টিং করছি, আমরা ইউটিউব ভিডিওস বানাচ্ছি, আমাদের আমাদের মতো করে আমরা রেভলিউশন করছি, সেই সময়কালে যদি আমি জন্মাতাম, মানে এটা আমি নিজেকে বারবার প্রশ্ন করি, এটা তোমাকে আমি করছি, সেই সময়কালে যদি জন্মাতে, তাহলে তোমার কি মনে হয় যে তুমি কি কোনো বিপ্লবী হতে, বা এমনি একটা সেফ চাকরি করতে, বা সেফ একটা জব আছে সেটা, ঠিক আছে ইংরেজদের আছে, ওদের মতো করে থাকতে দিচ্ছি, আমরা আমাদের মতো নিজেরটা গুছিয়ে নিচ্ছি, সেরকম মানুষ হতে, হুম নাকি হুম। মানে ওদের চাটতে, মানে ওদের গিয়ে ওকালতি করতে, যে টাকা পয়সা দাও সেইটা করতে? কারণ মানে আমার মনে হয় অনেক কিছু ঘটনার উপর ডিপেন্ড করে এটা, যেহেতু আমরা সেই সময়কালের নয়, তাই আমরা ডিরেক্টলি বলতে পারবো না ওই সময় আমরা কি আরো করতে। একটা একদমই সেইটা, তাছাড়া আরো একটা ব্যাপার যে আমরা কিভাবে বড় হচ্ছি সেটাও একটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় হয়ে ওঠে, যে মানে এখন থেকে হুম কল্পনা করে তো আমি বলতেই পারি যে আমি একটা বিরাট বিপ্লবী হতাম। হ্যাঁ হুম ক্ষুদিরামের সঙ্গে দারুণ বন্ধুত্ব হতো, কিন্তু সেটা আমি কল্পনা করে বলতে পারি, কিন্তু পুরো ব্যাপারটাই বোধহয় ডিপেন্ড করছে ঠিক সেই সময় আমি কিভাবে বড় হয়েছিলাম, সেইটা খুব ইম্পর্টেন্ট হয়। আমরা যে যা আজকে তার পিছনে হুম আমাদের বেড়ে ওঠা ছোটবেলার একটা বিরাট বড় ভূমিকা আছে। তো হুম তখনও যদি জন্মাতাম এবং সেই ভূমিকা যদি থাকতো, তাও আজকের আমি যে, তো সে কোথাও হুম কোনোভাবে আমার মনে হয় যে মানে আবার আমি যেভাবে বড় হয়েছি তাতে আমি কত বড় কি বিপ্লবী হতাম কিনা জানি না, কিন্তু আমার একটা খুব স্পষ্ট রাজনৈতিক মত থাকতো এবং হুম সেই মত অবশ্যই ব্রিটিশদের বিরোধী হতো, কিন্তু তাতে আমি বোমা বানাতাম, অনুশীলন সংঘের মেম্বার হয়ে যেতাম কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা বিরোধিতা থাকতো, একটা মানে একটা সহজাত কি বলবো একটা বিরোধ থাকতো, সহজাত একটা বিরোধী নীতি আমার মধ্যে এখনই কাজ করে। হ্যাঁ দিব্যি স্বাধীন হুম। দেশের নাগরিক হওয়া সত্ত্বেও কাজেই মনে হয় তখনও থাকতো। আর তো এই মুক্তিতে আমরা দেখছি তুমি ফুটবল খেলতে, তোমাকে আমি দেখেছি, মানে ফুটবলটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এই সিরিজের। তুমি হ্যাঁ এমনি খেলো, হুম মানে ক্রিকেট ফুটবল ডেইলি বেসিসে বা ক্রিকেট সময় পেলে? এখন এখন খেলিনি, কিন্তু মানে যেভাবে মানুষ বড় হওয়ার সময় খেলে সেই সময় ক্রিকেট এবং ব্যাডমিন্টন প্রচুর খেলেছি। তো ফুটবলটা ঠিক কোনোদিনই সেভাবে খেলে উঠিনি, মানে ফুটবলটা সেভাবে কোনোদিন পেরেই উঠিনি, রোগাশোকা ছিলাম, মানে হুম। ফুটবলটা কোনোদিন ঠিক আমার আসেনি মানে ব্যাপারটা। হ্যাঁ সবাই তুমি আশেপাশের পাড়ায় আমার সাইজের কেউই ছিল, সবাই আমার থেকে সাইজে বড়, ফলে আর হুম। ফুটবলটা মাঠে নামতে আর ভরসা হয়নি, একবার দুবার নেমে দেখেছি যে জমছে না আমার। ফলে মানে তুমি ফলে এখন ফুটবলটা আমার এখন খেলা তাহলে হয়নি। কোনো খেলাই খেলো না, মানে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে কোনো খেলা না, কোনো খেলা খেলি বললে তো ভুল হবে, কোনো খেলাই খেলি না। মানে আমার এক্সারসাইজ ছেলের করো? সাথে খেলা ছাড়া আর কোনো খেলা খেলি না। এক্সারসাইজ করি, হ্যাঁ এক্সারসাইজ করি, সেটা তো খেলা নয়, কিন্তু খেলা তো খেলি না। যে ক্রিকেট বা ব্যাডমিন্টন প্রত্যেক বছর আমাদের শীতকালে আমাদের দু চারজন বন্ধু বান্ধব আছে যারা একটা মানে হুম একদমই সফল হবে না এইরকম একটা ব্যাডমিন্টন খেলার প্ল্যান করে, কি এবারে হবে তো কোথায় কোর্ট কটা হবে, কোথাও তোদের পাড়াতে ভালো একটা জায়গা আছে, এরকম আলোচনা হুম ফালোচনা প্রত্যেক বছর শীতের আগে আগে করি, কিন্তু তারপরে হুম কোন একটা কারণে সবাই চুপ করে যায়। হ্যাঁ হুম। হয় না ফাইনালি। কোট কাটা নিয়ে প্রচুর, মানে আমি যেহেতু একদম মফস্বলে বড় হয়েছি, তো আমরা তো ওই মাটির মধ্যে চুন দিয়ে দিতাম, তোমরা কি মানে ওরকম মাঝে ভাবেই মধ্যে খেলতে? শুনতে হ্যাঁ 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 একদমই তাই, একেবারেই এখানে তো আমি একেবারেই খেলতাম। দেখেছি যে বড় বড় কোট অলরেডি বানানো, আমাদের তো সেই মাটি ফাটি কেটে চুন মাটি দিয়ে, কেটে কোড বানাতে, মাটি কেটে কোড বানাতে হতো, হ্যাঁ চুন দেওয়া এবং হতো, নেট এবং কেনার টাকা থাকতো ছোটরা না, দিনের ফলে বেলা দিনের আলোয় বড়রা রাতে, হ্যাঁ এবং বড়রা রাতে খেলবে, মানে লাইট ফাইট দিয়ে বড়রা খেলবে, ছোটরা বিকেল বেলা খেলে বেরিয়ে হ্যাঁ যাবে, এইরকম হ্যাঁ এরকম একটা সেটআপে, এরকম একটা সেটআপে মফস্বলের বহু ছেলে বোধহয় সে জানে, এরকম একটা সেটআপে বড় হয়েছে অনেকে।
এমনি মুক্তিতে তুমি ধরো একজন জেইলার আমরা মানে জেইলার যদি মানে কল্পনা করি সে একটু স্ট্রিক্ট, একটু রাগী। আমি মানে তোমায় জিজ্ঞেস করতে হুম। চাই, তুমি রিয়েল লাইফ কি মানে রাগী, মানে তোমার বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনের সাথে মানে রাগ টাগ করো, মানে ধমক টমক দাও? হ্যাঁ হ্যাঁ, আমি রাগী নই, কিন্তু আমার রাগ হয়, মানে রাগ তো হয়, কিন্তু আমাকে রাগী তো বলা যায় না। এবার আমার খুবই একটা ক্ষণিকের রাগ হয়, যেটা আমি হুম আর অনেক দিন ধরে কন্ট্রোল করার চেষ্টা করবো, আর পারিনি। আর মনে হয় আর মানে আর কোথায় যাবে, ওটা ওইটুকু যেটুকু যেটুকু সময় ওই রাগটুকু হয় হুম সেটুকু মানে সহ্য করে নিয়েছে সবাই। নচেত আমি রাগী একেবারেই নই, আমি সদা হাস্যমুখ আমার। হ্যাঁ, এমনকি রেগে গেলেও আমি হাসি মুখে থাকার চেষ্টা করি। হ্যাঁ, হাসি মুখেই তাকে খারাপ খারাপ কথা বলার চেষ্টা করি, খুব একটা রেগে গলা তুলে না বলে। মানে হ্যাঁ, এটা জেলের মতো আমার, তো মারো টারো এটা তো না মূলত আমি নিশ্চয়ই? এটা। হ্যাঁ, জেলে বললাম জেলের মতো তো মারো টারো না কাউকে, মারামারিটা আমরা কি নেটওয়ার্কের পছন্দ একটা করো? সমস্যা। না 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 না, মারামারির কোনো হ্যাবিট নেই, মারি না। আমি খুব মানে সেটা আসলে ছোট থেকে যারা রোগা থাকে না, রোগা দুবলা, তারা কাউকে মারে না। তারা জানে যে মারের ব্যাপারটা উল্টে ফিরে আসা সাংঘাতিক হবে। তো তারা কাউকে মারে না, তারা অন্য একটা পদ্ধতি বার করে খুঁজে। তো আমিও সেইভাবেই বড় হয়েছি, তো মারামারির থেকে আমি দূরে। এমনি স্কুলেও মারামারি করতে না? না না, ওই তো ওই মারামারিটা না করে ওই ঝামেলাটা হলো, তারপরে ও কি বলছে দেখ বলে কাউকে একটা উস্কে দিলাম, মানে আমি নেই তাতে, কারণ আমি জানি আমি গেলে আমার কোনো সুবিধা হবে না, মানে আমি নিজের বিপদ নিজে কেন ডেকে আনতে যাবো ও কারণে মারামারি করতে গিয়ে। যদি কাউকে একটা মারার প্রয়োজন হয়, তার জন্য অন্য কাউকে মানে পাঠিয়ে দেওয়া যেতে পারে। স্কুলেও এটা 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 আমার ধারণা, যাদের গায়ে, যারা জানে যাদের গায়ে কতটা জোর, হুম সেই অনুযায়ী তারা হুম সেভাবে রিয়াক্ট করে না। তো সেটাই তো নিয়ম। তো সেইভাবেই এমনি রিয়াক্ট করি, যে আমি জানি যে আমার হাতে অতটা নেই, মাথা দিয়ে তবু খানিকটা হয়ে যাবে, তো মাথা দিয়ে যা যেটুকু হয়েছে। আমিও তাই, স্কুলে আমিও রোগা ব্যাটকা শহর নিয়ে আমি দূরে থাকতাম, দরকার নেই হ্যাঁ, দূরে মারটার থাকতাম। খেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এমনি না তুমি না না, স্কুলে একদমই না। স্টুডেন্ট কেমন ছিলে? রোগা পেশকাটা কোনদিন স্টুডেন্ট লড়াই কেমন করতে ছিলে? যাবে। হ্যাঁ, স্টুডেন্ট কেমন ছিলে মানে স্কুলটা কোথায় ছোটবেলায়? ছিল? স্কুলে স্টুডেন্ট স্টুডেন্ট আমি কেমন খুব ছিলে? একটা খারাপ ছিলাম না। হুম স্টুডেন্ট খুব একটা খারাপ ছিলাম না, ফাঁকিবাজ মানে ছিলাম, টিচাররা পছন্দ করতো কিন্তু নাকি স্টুডেন্ট চিনতোই না? খারাপ ছিলাম না। হ্যাঁ, স্যারেরা হ্যাঁ, কারা চিনতো না বলছেন? পছন্দ করতো না একদম চিনতোই না? মানে অনেক হয় না, যেমন আমি স্কুল কাটিয়েছি যে আমার স্যাররা মানে কলেজ কাটিয়েছি ধরো, আমার কলেজে কোনো স্যার জিজ্ঞেস হ্যাঁ, করা হয় যদি যে কিরণ দত্ত কেমন স্টুডেন্ট ছিল, তো আমার প্রথমে জিজ্ঞেস করবো যে কে কিরণ দত্ত। আমার কোনো কলেজের প্রফেসর আমাকে একদম। চেনে না, আমি আমার পেছন কলেজে থেকে না না, আমার স্কুলে সব স্যার আমাকে চিনতো, কিন্তু আমার হুম, কলেজেও তাই হবে। আমার কলেজেও যদি কেউ জিজ্ঞাসা আমাকে কেউ, আমি একটা অদ্ভুত একটা গা ঢাকা মোড়ে ছিলাম, মানে পুরো কলেজটায় আমাকে কেউ চিনতো না, কিন্তু স্কুলে আমাকে সবাই চিনতো, কারণ আমি ওই শান্ত চুপচাপ, কিন্তু মাথায় একটা বজ্জাতি আছে ইত্যাদি প্রভৃতি হুম, কারণে হুম। তারা আমাকে চিনতো। হ্যাঁ, যে এ পিছন থেকেও কিছু করতে পারে, একে মুখে থেকে যতটা সরল মনে হচ্ছে ততটা নাও হতে পারে, এরকম ভাবে সন্দেহ করতো এবং চিনতো, এবং একদম পড়াশোনায় খুব খারাপও ছিলাম না, হুম। তাও চিনতো, এবং তা সত্ত্বেও প্রচন্ড অমনোযোগী ছিলাম, ফাঁকিবাজ ছিলাম। তো বিভিন্ন কারণ ছিল যে কারণে স্কুলের চিনে যায় টিচাররা, কলেজের টিচারদের চেনা মুশকিল আছে, স্কুলের টিচাররা তো ক্লাস 1 থেকে দেখতে দেখতে একদম চিনে তুমি যায়। কুইজ বাং টাং করতাম করতো? তাছাড়া, হ্যাঁ কুইজ করতাম, নাটক করতাম, ফলে চেনার অনেকগুলো জায়গা ছিল, যে অনেক কিছু দিয়ে আমাকে চেনা যেত আর কি তখন। বাং টাং করে এমনি সিনেমা দেখতে গেছো, এরকম হয়েছে কোনোদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বাঙ্ক করে তার তুমি সিনেমা দেখতে স্কুলে। তার তুমি বদ হ্যাঁ, ছেলে, তার তুমি বদ কি ছেলেই ছিল। বলছি? হ্যাঁ বললাম তাহলে এই মানে একদম একদম, করেছি বাঙ্ক করে তো, সেটা তো আর ক্লাস 4-5 নয়, ওই হুম 8-9 করেছি। তো মুক্তির আমার ট্রেলার দেখে ফার্স্ট আমার যেই কোয়েশ্চেনটা মাথায় এসছে সেটা আমি ডিরেক্টলি জিজ্ঞেস করলাম, আমি জানি না সেটা ভালো হবে না খারাপ হবে। মানে আমি দেখেছি এই ধরনের মানে স্বাধীনতা হ্যাঁ, একদম সংক্রান্ত ডিরেক্টলি। সিনেমা বা সিরিজে আমি দেখেছি যে প্রতিবাদটা এন্ডিং এ গিয়ে কোনো স্পোর্টস এর থ্রুতেই হয়। মানে আমি যে ক্ষেত্রে মানে অনেক সিনেমা বা সিরিজের ক্ষেত্রেই দেখে এসেছি, মানে এটা হুম। কি কোনো ফর্মুলা নাকি কোনো যেটা সবাই ফলো করে, নাকি এটা কেন হয় যে স্পোর্টস দিয়েই তার অ্যান্সার দেয়, মানে প্রতিবাদটা জানায়? দেখো, আমি তোমাকে এই অ্যান্সারটুকু আপাতত দিয়ে দিই, যে এইখানে এই জবাবটা স্পোর্টস দিয়ে দেওয়া হচ্ছে না, স্পোর্টস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে উঠছে, এবং হুম তার আশেপাশে আরো অনেকগুলো কতগুলো মানে জবাব দেওয়ার যে জায়গাগুলো, আরো দু একটা জিনিস তৈরি হচ্ছে। তারপরে কোনো হুম একটা সময় ফুটবল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং ওইগুলো অমিট হয়ে যাচ্ছে না, ওগুলো থেকে যাচ্ছে। তো আচ্ছা ফুটবলটার পাশাপাশি ওইগুলো ওইগুলো সবই থেকে যাবে, এবং ওই শেষ জবাবটা হয়তো শেষ জবাবটা ফাইনালি ফুটবলেরও নয়, মানে
অর্জুন যে চরিত্রটা করছে সেও একজন বিপ্লবী এবং সে একজন সশস্ত্র মতের খুব ইম্পর্টেন্ট বিপ্লবী। তার উদ্দেশ্যটা ফুটবল ম্যাচটা শুধু জেতা নয়, তার উদ্দেশ্যটা আরো অনেক কিছু। তো সেটা আমার মনে হয় সিরিজ দেখলে লোকে বুঝতে পারবে। তবে ফুটবলটা খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট ফাইনালি প্লে করে, এবং ওরাও ওদের প্ল্যানকে মানে সফল করতে ওরাও ফুটবলটাকে একভাবে ইউজও করে। এইটুকু আমি বলতে পারি, আজকে রিলিজ করেছে এইটুকু বলতে পারি। তাহলে একদমই যে কোয়েশ্চেনটা আমার করা হয়েছে সেই কোয়েশ্চেনটা একদমই নয়, মানে এটা স্পোর্টস দিয়েই যে হচ্ছে শেষ সেটা নয়। তো তোমরা দেখে জানিও যে কেমন লাগছে। আমি যেহেতু ট্রেলার দেখেছি সেই জন্য আমি এই কোয়েশ্চেনটা করলাম। যেহেতু সিরিজটা আমি দেখিনি, সিরিজটা দেখলে হয়তো আজকে আমি বসবো রাতে একবারে পপকর্ন টপকর্ন তারপর এই কোয়েশ্চেনটা হতো না, তারপর আমি অন্য কোয়েশ্চেন নিয়ে তোমার কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা, এই মানে আমার একটা জিনিস মনে হয় যে আমার এই মানে সেটা আমি মফস্বলে আমি যখন কৃষ্ণনগরে থাকতাম তখন আমি এটা রিয়েলাইজ করিনি। কলকাতা আসার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, মানে এই ইংরেজদের থেকে তো আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমি খেয়াল করেছি যে অনেকেরই সেই ভাষার প্রতি বেশি ঝোঁক বা সেই লাইফস্টাইলের প্রতি বেশি ঝোঁক, মানে যেই জিনিস থেকে আমরা মুক্তি পেয়েছি। এইটা তুমি কি চোখে দেখো? মানে অনেককে আমি দেখেছি প্রায়োরিটি দিতে ইংলিশকে বাংলার থেকে, বা এরকম অনেক সংক্রান্ত জিনিস যেখানে মানে নিজেদেরকে অলরেডি ছোট করে রাখে যে হলিউড সিনেমা ধরো, এরকম অনেক আমার বন্ধু বান্ধবকে দেখেছি যে হলিউড সিনেমা সিনেমাটা ভালো না, বা সেই সিনেমাটা হয়তো আমাদের কোনো ইন্ডিয়ান অ্যাক্টর সেই জায়গাটায় অ্যাক্টিংটা করলে সেরকমই করতো বা তার থেকে বেটার করতো, কিন্তু ওদের সেই চোখে আমরা দেখি। সেটাকে তুমি কি চোখে দেখো যে মানে সেটা কি আমরা মানে আমার তো মনে হয় এখনো সেই রয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, এটা তো একটা, তো আমাদের জাতিগতভাবে ওটা কোনোভাবে এটাকে তো মানে একটা আছেই হয়তো একটা ওই কলোনিয়াল হ্যাংওভার বলে যেটাকে আর কি। আর বাঙালির একটা অনুকরণ প্রিয়তা আছে, সেটা শুধু ব্রিটিশ নয়। বাঙালিরা পাঞ্জাবিদের মতন বিয়ে করে, সাউথ ইন্ডিয়ানদের মতন খায়, কিন্তু মানে এইরকম আর কি। বাংলা বলিউড তেলেগু অ্যাক্টররা ছবি অনেক দেখে দেখায়, তেলেগু বলিউড তেলেগু ছবি দেখে কন্টেন্ট প্রচন্ড আনন্দ পায়। তেলেগু কালচারালি সমস্ত কিছুতেই বাঙালির একটা অনুকরণ প্রিয়তাও আছে। সেটাকে একটা সময় উদারতা বলে তুমি মনে করতে পারো, আবার তুমি মনে করতে পারো এত উদার তো ফাইনালি নিজেরটাই খুঁজে পাচ্ছে না, নিজেরটাই হারিয়ে ফেলবে নাকি উদারতা করতে করতে। এরকম একটা ভাব একটা মোড অফ বাঙালির মধ্যে দেখা যায়। এবং এই তা বলে বাঙালি মাত্রই এটা, তা তো নয়। আমরাও তো আছি, এই তো তুমি এটা নিয়ে কথা বলছো, আমি এটার বলছি যে আমারও এর নজরে করেছি বলে আরো কিছু সংখ্যক মানুষ আছে। তবে হ্যাঁ, একটা অনেক সংখ্যক মানুষ, মানে আমরা যখন বড় হয়েছি, আমি এত গণেশ পুজো দেখিনি, আমি এত ওড়না দেওয়া পাঞ্জাবি পরা বাঙালি ছেলে দেখিনি। হ্যাঁ, কালী তো পুজোটা দিওয়ালি ছিল না। কালী পুজোটা দিওয়ালি ছিল না, তো সেগুলো তো হয়েছে আর কি। সেগুলোর একটা বাঙালির একটা বেসিক অনুকরণ প্রিয়তা বলে আমার মনে হয়। বাঙালির অনুকরণ করতে পছন্দ করে, করতে 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 নিজের যেগুলো আর মানে মনেও নেই হয়তো অনেক কিছু, কিন্তু অনুকরণ করে গুলো এমন করে বসে গেছে ব্যাপারটা। এবার পোঙ্গল ফঙ্গলও করবে বাঙালি, আমার বিশ্বাস। তুমি এমনি ধরো তুমি কি ছুটি কি নিজে ডিসাইড করো যে আমি এই দিন ছুটি নেবো, বা নাকি রোববার যেটা সবাই নেয় সেই হিসেবে এই ছুটি নেওয়া, বা ছুটি নেওয়াই না? না, না, আমাদের কাজ দিয়েই আমাদের ছুটি নির্ধারণ হয়। আমি ছুটি ডিসাইড করতে পারি না। তবে যেভাবে যদি যখন কাজের কোনো প্রেশার থাকে বা কাজের কোনো শিডিউল থাকে, আমরা তো অক্ষয় কুমারের গল্প শোনা যায় রোববার করে ছুটি নেয়। হ্যাঁ, আমার গল্পে ওই রোববারের ছুটির ব্যাপারটা নেই। যখন কাজ থাকে না ছুটি, যখন কোনো কাজের মধ্যে অন্য কোনো দরকারি কাজ পড়ে যায় যেটা, বা কোনো প্রয়োজনীয় কিছু, সেটা তো আর ছুটি না, সেটা আর একটা কিছুতে। কিন্তু ছুটি আমি ডিসাইড করতে পারি না। আমি ডিসাইড করতে পারি আমি কোন কাজটা করবো আর করবো না, এর বাইরে আমার ডিসিশন নেওয়ার হাতে কিছু নেই। যেরকম ছুটির দিনে তুমি মানে ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রোল করো না বই পড়ো? দুটোই করি, দুটোই করি। ইনস্টাগ্রাম স্ক্রোলও করি, বইও পড়ি, এবং অনেকক্ষণ ইনস্টাগ্রাম স্ক্রোল করে মনে হয় কি বোকার মতন করছি, এত সময় নষ্ট করছি কেন, তখন ওটা ভাবছি অন্য কিছু করি। সবই করি। তো তোমার সোশ্যাল মিডিয়া প্রিয় অ্যাপ কি, মানে কোনটা বেশি ইউজ করো সোশ্যাল মিডিয়া অ্যাপদের মধ্যে? ফেসবুক, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে টুইটার। আমি আসলে খুব বেশি কোনোটাই করি না, মানে 15-20 মিনিটের মধ্যে ব্যাপারটা সালটে ফেলার চেষ্টা করি। তো তাতে আমার মনে হয় ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, তো একবার দিনে একবার দুবার খোলা হয়, একবার দুবার খুলি আর কি পুরো ব্যাপারটা। তো আমি এবং দেখি যে তুমি খুব একটা অ্যাক্টিভ না, ধরো ইনস্টাগ্রামে লাইভ করা বা ফেসবুকে লাইভ করা, এগুলো তুমি একটা করতে চাও না, বা হয়তো স্বচ্ছন্দ বোধ করো না। হ্যাঁ, তো এইটা তুমি মানে ফ্যানদের সাথে কানেক্টেড থাকো কিভাবে? মানে কোনো ফিডব্যাক কি শুধু কমেন্টের থ্রুতেই পড়ো, নাকি মানে এমনি লাইভ কমেন্টের টাইপও? থ্রুতেই আমি বোধহয় কানেক্টেড থাকি। আর আসলে ফ্যানদের সাথে ওই, হ্যাঁ,
লাইভ আমি কখনো করিনি, মানে করার কথা কখনো ভাবিনি আলাদা করে। হুম। কিন্তু ছবির প্রমোশন করতে গিয়ে শুধু লাইভ করেছি, নিজে ব্যক্তিগতভাবে কখনো কোনো লাইভ করিনি। কিন্তু আমি কমেন্ট করি কখনো কখনো, ওইটাই খুব একটা যে ডিরেক্ট কানেকশন যে খুব সাংঘাতিক হয় তা নয়, কিন্তু খুবই সামান্য ইন্টারাকশন হয়। কিন্তু আমার কাজটাই তো আমার কানেকশন, মানে আমি অভিনয় করবো সেটা মানুষ দেখবে, সেইটাতেই কানেক্ট হবে। আমি ব্যক্তি মানুষটার কখন কেন ওটা অত আমার মানে কানেক্ট করার সব সময় যে খুব ইচ্ছে হয় তাও নয়। তো সেটা হয়তো একটা কারণ যে মানে আমি ব্যক্তি মানুষটা খুব একটা কানেক্ট করিনি কখনো সেভাবে, কিন্তু আমার কাজ যাতে কানেক্ট করে সেভাবে আমি খুব সচেতন থাকি। এবং আমার মনে হয় যে প্রাথমিকভাবে ওইটাই আমার মানে লক্ষ্য আর কি, যাতে আমার কাজ কানেক্ট করে আমার দর্শকের সঙ্গে। এবার আমি এই অনেককে বলতে শুনেছি, মানে মুখে মুখে, যে ও অ্যাক্টিংটা তো ওপর থেকে ভগবান করে পাঠিয়েছে, বা এটা তো গান বা অ্যাক্টিং সব ক্ষেত্রে আমি খেয়াল করি যে ওটা গড গিফটেড, মানে ভগবান তৈরি করে অলরেডি বানিয়ে দিয়েছে, মানে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছে। তোমার কি মানে বিশ্বাস যে অ্যাক্টিংটা কি ওরকম গড গিফটেড কিছু, না মানে প্র্যাকটিস করে বা আমার দুটোই মানে সম্মেলন, মানে কি মনে হয় তোমার? না, মানে একটা মিনিমাম কিছু একটা মানুষের মধ্যে থাকতে হবে, সেটা যে কোনো ব্যাপারই, সেটা গড করবে না কে করবে আমি জানি না। মানে এখন ক্রিকেটার হতে গেলেও তো তাকে প্র্যাকটিসও করতে পারে, মিনিমাম তাকে তো সেই ক্রিকেটের সেই ব্যাপারটা থাকতে হবে। যে কাউকে দিয়ে ক্রিকেটার করানো যাবে না, যেমন সবাইকে দিয়েই অভিনেতা করে ওঠানো যাবে না, কিন্তু একটা অভিনেতার নিজস্ব মানে সবাইকে দিয়ে কোনো কিছু সব করানো যায় না আর কি। মানে কাউকে দিয়ে গান করানো যাবেই না কিছুতে চেষ্টা করলে, কিন্তু তাকে দিয়ে হেলিকপ্টার চালালেই চালানো যেতে পারে। মানে তো সেইটুকু একটা হয়তো লাগে প্রাথমিকভাবে, যেটা সেটুকু লাগে। কিন্তু আসল যেটা একজন অভিনেতা অভিনয় করে, সেটা তাকে তার চর্চা থেকে, তার জীবন দেখা থেকে, তো তার যেভাবে তার অভিনয়কে সে অ্যাপ্রোচ করতে চায় সেটা থেকে, তার যাবতীয় বোধ বুদ্ধি দিয়েই ফাইনালি অ্যাচিভ করতে হয় বলে আমার বিশ্বাস। সেটা কেউ বানিয়ে দিতে পারে না, সেটা রেডিমেড পাওয়া যায় না। সেটা তাকে তার মতন করে রিয়েলাইজ করতে হয়, তার মতন করে বুঝেই সে ফাইনালি তাকে অভিনয় করতে হবে। নইলে ভগবান প্রদত্ত অভিনেতা বলে আমার মনে হয় না আলাদা করে কিছু হয়। আসলে যিনি হয়তো আলাদা করে সেভাবে প্র্যাকটিস করেননি, বা আমরা হয়তো কোনো প্রচুর বাড়ি ভাড়াক্কাম বই পড়েননি, কিন্তু উনি নিশ্চয়ই দেখেছেন। মানে একটা কথা আছে না যে মানে অভিনেতা যে যে মনে রাখে, হুম। যার মনে আছে যে তার বাড়িতে যখন তার দাদু মারা গেছিল তখন তার বাবা কি করছিল, যার মনে আছে যে সে মানে পকেটে 200 টাকা আছে বলে বাড়ি থেকে বেরিয়ে দেখা গেছে পকেটটা ফুটো, টাকাটা নেই। তো যার এগুলো মনে আছে, যার আরো আশেপাশে আরো অনেক কিছু মনে আছে, আহ, তো তার একটা অভিনেতা হওয়ার সম্ভাবনা আছে। এবং যে অভিনেতা তাকে তো মনে রাখতেই হবে আরো অনেক কিছু, তাকে দেখতে হবে প্রাণ ভরে। তো সেইটা তো ভগবান এইটা করে মানে দেবে না, সেটা তো তাকেই করতে হবে। এই একটা কথা, একটা বিশেষ করে তোমার ক্ষেত্রে অনেকেই আমি বলতে শুনেছি যে তুমি খুব ন্যাচারাল অ্যাক্টিং করো, বা অ্যাক্টিংটা ন্যাচারালি করো, মানে ওটা হয়তো কিছু করতে হয় না, ন্যাচারালি করতে হয়। এবং এইটারই বিপরীতে আমি পঙ্কজ ত্রিপাঠীর একটা মানে ইন্টারভিউ দেখছিলাম, তো উনি বলছিলেন যে অ্যাক্টিং ন্যাচারালি হয়, এটা মানে একটা ন্যাচারালি অ্যাক্টিং করা এটা কোনো পসিবল না, যে ওই ন্যাচারাল অ্যাক্টিংটা করার জন্য হয়তো 10-15 বছর আমাদের প্র্যাকটিস করতে হয়েছে। মানে সেইটা তোমার কি বিশ্বাস ন্যাচারালি, মানে যে অনেকে বলে, অনেক অ্যাক্টরের ক্ষেত্রেই এটা আমি শুনে লাগিয়ে দেয় যে ন্যাচারাল অ্যাক্টিং করে, ন্যাচারালি অ্যাক্টিং করে, না, সেইটার জন্য ন্যাচারাল অ্যাক্টিং করতে পারে, কিন্তু ন্যাচারালি অ্যাক্টিং করাটা তো মানে তোমাকে তোমার যা যা তুমি মানে যা যা তুমি করছো সেটাকে লুকিয়ে রাখতে হচ্ছে। তুমি তোমার যা যা এফার্ট পুরোটাতে পৌঁছতে, পুরো জিনিসটাকে কমিউনিকেট করতে তুমি যা যা এফার্ট দিচ্ছ, সেই এফার্টটাকে তোমাকে লোকাতেও হবে না। তোমার যাবতীয় পরিশ্রম যদি মাইকেল অ্যাঞ্জেলো তৈরি করা মাইকেল অ্যাঞ্জেলো সবকটা ঘামই দেখা যায়, তাহলে তার ডেভিডকে দেখা যাবে না। হুম। তো তো ধরো তোমাকে তোমার যে কোনো এফার্টকে লুকিয়ে রাখাটা তো যে কোনো আর্টিস্টের কাজ। আহ, তো সেই ন্যাচারাল লাগছে মানে তার মানে নিশ্চয়ই তার পিছনে কোনো পরিশ্রম আছে, এবং যার জন্য সেটা মনে হচ্ছে যে লুকিয়ে রাখতে পারছে, যাতে আর দেখা হুম। যাচ্ছে না যে সে কি কি করছে। তো সেটা সব আর্টিস্টই চায় যে তার পরিশ্রমটাকে লুকিয়ে রেখে বাকিটাকে সামনে রাখতে। তো এইটা মনে হয় তার ব্যাপার, এটার পিছনে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে আমার মনে হয় না যে অটোমেটিক্যালি একটা ন্যাচারাল অভিনয় বেরিয়ে আসতে পারে বলে। সেটা একটা এবার রেডিমেড কিছু একটা হতে পারে। একটা যে আমি যেহেতু প্রচন্ড ভাবে তোমার স্টক করি, সেখান থেকে এই স্টকিং থেকে এই কোয়েশ্চেনটা বেরিয়ে এসছে। সেটা তুমি ইনস্টাগ্রামে বি ইউনিক কে ফলো করো। বি ইউনিক আমার খুব মিউজিককে ফলো পছন্দের করে। একজন
পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার এবং খুব ভালো, মানে রিয়েল লাইফও ওর সাথে মিট করে আমার মনে হচ্ছে খুব ভালো মানুষ। তো তোমার কি আচ্ছা, এরকম তুমি ওকে রিয়েল কন্টেন্ট? লাইফে মিট করেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকবার। হ্যাঁ হ্যাঁ। তোমার কি মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দেখা হয়, মানে তোমার কাজ ফেলে, মানে বিউনিক বা কারো? হ্যাঁ দেখি তো, বিউনিককে যেমন ফলো করি, দেখি তো। আমি তো মানে খুব সাংঘাতিক দেখি বলবো তা বলবো না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ তো দেখি। তোমার কাজও প্রায় প্রথম থেকেই দেখছি, মানে আহ, তো হ্যাঁ, তো মানে ব্যাপারটা নিয়ে যে প্রত্যেকটা সম্পর্কে জানি তা না, কিন্তু দেখতে পেলেই দেখে ফেলি, এবং কয়েকজনকে জানি, তার মধ্যে যেমন তোমাকেও জানি, যেরকম বিউনিককেও জানি, তেমনি আরো একজন দুজনকে জানি আর কি। মানে তবে দেখি, এবং ব্যাপারটা নিয়ে আমার খুবই, এটা একটা সম্পূর্ণ নতুন বিষয়, যেটা তো আমাদের জানা ছিল না। এটা একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, এবং এত মানুষ সেটা এত দুর্দান্ত ভাবে এত কিছু করছে। তো এটা থেকে তো মানে এটা দেখেও আনন্দ পাই, মানে দর্শক হিসাবে, এবং নিজে একজন মানে ক্রিয়েটিভ মানুষ হিসেবে যদি সামান্য কিছু থেকে থাকে, সেই ক্রিয়েটিভিটিটাও দেখে আনন্দ, মানে সেটাও ভালো লাগে আর কি। একজন আরেকভাবে ভেবেছে, আরেকভাবে কমিউনিকেট করছে, অডিও ভিজুয়াল মিডিয়ামটার আর একটা দিক খুলে উঠছে, এটা খুব ইন্টারেস্টিং। এটা আমাকে খুবই মানে নাড়া দেয় আর কি। একদম প্রথম তখন আমি ওইটা দেখতাম শুধু, যে তুমি বিউনিককে ফলো করো, তখন আমি সন্তুষ্ট থাকতাম, তাহলে আমার ভিডিও একটা দুটো দেখেছে অন্তত, ইউটিউবটা যখন দেখে। তোমার ভিডিও আমি অ্যাকচুয়ালি বিউনিক দেখার আগে তোমার ভিডিও দেখেছি, আসলে তাই, সত্যি না তাই? বিউনিক আমি একটু পরে চিনেছি, আগে তোমাকেই দেখেছি। আচ্ছা, তাহলে বিউনিককে বলতে হবে আমার থ্রুতে তুমি চিনেছো। অ্যাক্টিং বাদে তোমার যদি হবি আর মানে আর কোনো এরকম কোনো হবি আছে যেটা তুমি ধরো অ্যাক্টিং বাদে ওটাও করতে পারতে বা করো খুব মন দিয়ে, ভালোবেসে? জানি না, আমি খুব বেড়াতে ভালোবাসি। তো আমি যে সময় চাকরি ছেড়ে দিই, তখন আমি বুঝতে পারি যে তখন যে একদম অভিনেতা হবই তা তো বুঝতে পারিনি, কিছু একটা ব্যবসা ট্যাবসা করবো এরকম একটা ভেবেছিলাম। হুম। তো আমি না করলে আমি একটা ব্যবসা এবং তার সাথে একটা বেড়ানো কানেক্টেড থাকতো, এটা আমি জানি। আজকে যদি আমি অভিনেতা না হতাম, তাহলে আমি একটা বেড়ানো সংক্রান্ত কিছু একটা করতাম আর কি। সেটা হতে পারে যে মানে ওই সেটা অনেক কিছু হতে পারে, সেটা মানে সেটা ব্লগার, ট্রাভেল ব্লগার। হ্যাঁ, ট্রাভেল ব্লগার থেকে আমি মানে কোন দূরে আমার একটা মিস করে গেল। বাড়ি কিনে সেটাকে সেখানে মানে সেটাকে একটা হোমস্টেও করে ফেলতে পারতাম। মানে আমি ওরকমই কিছু হয়তো একটা করে ফেলতাম ফাইনালি দিয়ে। মানে আমার মিস করে গেলাম। বেড়ানো আমাকে প্রচন্ড ফ্যাসিনেট করতো। আমি বহু ছোটবেলা থেকে 11 মানে প্রায় 10 থেকে বন্ধুদের সাথে বেড়াই, মানে এবং সব আনপ্ল্যান্ড, টিকিট না কেটে যে কোনো স্টেশন, র্যান্ডম যে কোনো স্টেশনে নেমে পড়ে। তো আমাদের একটা 4-5 জনের দল ছিল। তো এইটার ফলে মানে মানে বেড়ানোর একটা অন্য নিজস্ব একটা মানে ঘোড়া আছে, যেটা অনেক দিন ধরে তৈরি হয়েছে, যেটা একটা মানে সেটা ঠিক বেড়াতে গিয়ে শপিং করতে চলে যাওয়ার বাইরে একটা বেড়ানো, যেটা আরো অনেক মানুষ ঘোরে। তো আমি হয়তো ওই যেহেতু চাকরি করতে গিয়ে বুঝি যে এমন একটা কাজ সারা জীবন ধরে করা খুব কঠিন, যেটা একদম ভাল লাগছে না। তো তখন ছেড়ে দেওয়ার পরে আমি এমন কিছু একটা করতাম যেটা আমি করতে আমি পছন্দ করি, তার বাইরে গিয়ে একটা জাস্ট সারা জীবন চাকরি করতে হবে বলে কিছু একটা কাজ আমি করতাম না। তাহলে হয়তো সেটা বেড়ানো সংক্রান্ত কিছু হতো। এখনো বেড়ানোটা রয়ে গেছে জীবনে, এমনি মানে অফ টাইমে যেখানে যাবোই না, মানে স্কটল্যান্ডের হোটেল দেখছি বসে বসে, কোনো কারণ নেই, কিন্তু কি লোকেশন, এই যে দেখছি এই বারান্দাটায় বসে, হ্যাঁ এরকম এই যে ভাবছি, এটা এটা একটা মানে এটা ফেভারিট পাস টাইম আমার। হ্যাঁ, সমস্ত স্ক্যান্ডিনেভিয়ান কোথায় কোথায় প্রচন্ড এত সস্তা কি করে সুইডেন নরওয়েতে হোটেল হয়, এইসব ভাবছি যে মনে মনে, কোনো কারণ তো নেই। গত পরশুই ভেবেছি যে এত সস্তায় কি করে সুইডেন নরওয়ের হোটেলগুলো এত সস্তা, কি দারুণ। তো 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 এইটাও একটা হবি আমার। তো এটা তোমার আমার এমনি বউয়েরও হবি, এটা মিলে গেছে আর কি। ইচ্ছে হয় না, মানে এমন কি প্ল্যান আছে যে কোনো একটা সময় রিটায়ার ফিটার নিয়ে একদম 1 বছরের জন্য তুমি বেরিয়ে যাবে? বেশি দিনের জন্য হতে পারে, যে মানে বেশি বেশি দিনের জন্য হতে পারে, এরকম একটা প্ল্যান আছে, একদম নেই তা নয় যে যে জাস্ট বেরিয়ে চলে যাবো আগে, তারপরে অনেকদিন ঘুরতে 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 একটা অনেক দিন কাটাবো। তো বয়সকালে অত জোর থাকবে না হয়তো, কিন্তু এখনো আমার ওইটাই মনে হয় যে একটা সময়ের পরে একটু দূরে চলে যাবো। হ্যাঁ, এরকম একটা ভাবি। হুম। তুমি এটা এমনি হতে পারে। ফিল্ম ক্রিটিকরা যে রিভিউ করে, বা সেটা এখন তো অনলাইন হওয়ার পরে তো সবাই ফেসবুকে লিখছে বা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এই হুম ক্রিটিকদের রিভিউ তুমি মানে কতটা পাত্তা দাও? মানে সেটা কি সিরিয়াসলি নিয়ে খারাপ বললে খারাপ দুঃখ পাও, নাকি যে আমি আমার কাজ করেছি এরা বলছে আমার অতটা আসে যায় না সেরকম? দেখো, আমি সত্যি কথা বলতে কি ওই ব্যাপারটাকে ওর ওপিনিয়ন হিসেবেই ধরি। এবারে ওর ওপিনিয়নের সাথে কখনো যে আমি সবসময় যে একমত হচ্ছি তাও নয়, কিন্তু দুঃখ লাগে না। কিন্তু ও বলছে যে জঘন্য মানে অভিনয় হয়েছে বা খুব বাজে হয়েছে, তো আমারও ওকে দেখে তাই মনে হয় যে খুব ফালতু বলছে, ও কিছু বোঝেনি, এরকম মনে হয়।
তার বেশি কিছু মনে হয় না। এইটাই মানে ওটা ওর ওপিনিয়ন, ওইটা আমার ওপিনিয়ন। আলাদা করে রাগ হয় না, আলাদা করে হ্যাঁ, রাগ কিন্তু হয় অনেক না। ক্ষেত্রে মানে ওরা অনেক ম্যানিপুলেট করে, ধরো মানে যেহেতু অনেক দর্শক ওদেরও দেখছে, এই হুম, অনেকের তো অনেকে পারসেপশনে দেখতে দেখতে শুরু করে অনেক কিছু, যে খারাপ বলেছে ওটা নিয়েই ঢুকলো, ফলে তাদের খারাপ হুম, লেগে যায়। এটা অনেক ক্ষেত্রে হয়। নিশ্চয়ই। হ্যাঁ, তো হয়, দেখে কিন্তু হয়, অনেক একদমই হয়। ম্যানিপুলেশন হয়। হুম। মানে আমার তো প্রচন্ড রাগ হয়, আমাদের ক্রিটিকদের আমার প্রচন্ড রাগ হয়। আমি নিজেই কেমন সিনেমা বানাই যদিও। না, না, আমার রাগ হয় না। আমার রাগ হয় না, আমি শুনি। তবে আমি খুব খারাপ মানে মানে প্রচন্ড বাজে সমালোচনা নিজের সম্পর্কে অত শুনিনি। কিন্তু দেখেছি, হুম, শুনেওছি। তো তাদের রাগ হয় না। মানে ওই ওটার ওপিনিয়ন হিসেবেই নিই। মানে এবং জানি যে সবার কি করে ভালো লাগবে। আমার কত ছবি আছে ভালো লাগেনি। হ্যাঁ, কত মানুষ রমরম করে দেখেছে। কিন্তু মানে আমি ৫ মিনিট পরে পালিয়ে এসেছি। এরকম তো আমার জীবনেও আছে। তো হতেই তো পারে এটা। অসুবিধের কি আছে? অসুবিধের কি আছে? এবার আর এখন একটা সত্যি কোশ্চেন সবার যে বলার যেহেতু জায়গা আছে, তো দরকার পড়লে আমিও তো বলতে পারি। মানে যদি আমার মনে হয় যে না, না, এটা একদম ভুলভাল, তো আমি তার জন্য হুম, বলতে পারি। এখন তো সেই উপায়ও আছে। অতএব আজকে এমনিতেই 26শে জানুয়ারি, বাক স্বাধীনতা তো আছেই সবার। বাক স্বাধীনতা তো আছেই। হ্যাঁ, হ্যাঁ। তোমার এমন একটা সিক্রেট বলো যেটা আজ অব্দি কেউ জানতো না, ফার্স্ট টাইম তুমি বলছো, মানে এমন একটা কোনো বদ অভ্যাস বা যা তুমি করো, এমন একটা সিক্রেট, সেটা ভালো দিকে হতে পারে, তোমার তোমার খারাপ দিকে হতে পারে, বা তুমি তুমি করো, পৃথিবীতে আর কেউ করে না এরকম অদ্ভুত কাজ, এরকম একটা সিক্রেট যা আমরা কেউ জানি না আজ অব্দি। না, আমি শুধু আমি করি আর কেউ করে না এরকম হুম, এরকম কাজ নেই। তবে মানে তুমি অনেকেই করে। নর্মালি। না, না, হ্যাঁ, কিন্তু অনেকেই করে। আবার আবার আমিও করি। সেরকম আমি হুম। শীতকালে রোজ চান করি তা নয়। এবং এখন যেহেতু আচ্ছা, একটা স্নানের অপশন পৃথিবীতে বেশি উঠেছে, তো আমি ব্যাপারটা খুব হুম। পছন্দ করেছি। আমি কখনো কখনো ওটা ট্রাই করতে পারি নিজের বাড়িতে। তারপর এখন তো মিট করতেও হচ্ছে না কাউকে, এই ডিজিটাল ভার্চুয়ালি মিট করা হয়ে যাচ্ছে। স্নান করা কি দরকার? হ্যাঁ, না, না, শীতকালে আমি আমার সত্যি মানে সব দিন যে চান করা হয়, এই মাঝখানে ২-৩ দিন ঠান্ডা পড়লো প্রচন্ড। বাড়িতে আমাকে আগে ছোটবেলায় মা খুব বলতো, তুই কেন এরকম করিস? আমি দেখো মা, হ্যাঁ। গামছা রোজ কাচতে হয়, বেনারসি রোজ কাচলে কিন্তু খারাপ হয়ে যায়। তো এই কথাটা তখন মাকে বলতাম। তো এখন আর সেটা বলি না। এখন মানে এটাই একটা বড় সিক্রেট বলে আমার বাড়ির লোক জানতো। কিন্তু রোজ হুম, এত সাংঘাতিক যে শীত পড়েছিল, আমি রোজ চান করিনি, এটা সত্যি। সেম সেম সেম। তারপর আমি তো থাকি একা, আমার বাবা মা তো থাকে কৃষ্ণনগরে, আমি আর এখানে আসলে কলকাতায় একা থাকি। চানটা কিন্তু এই আমাদের এই গাঙ্গেয় উপত্যকার একটা অভ্যেস। মানে আমাদের মানুষ, আমি আমার বাড়ির লোককেও দেখেছি। আমরা হুম। বেড়াতে গেছি, মানে -১ টেম্পারেচার, তাও বলছে চান করবে। তো ওটা তো ওটাও একটা বদভ্যাস। সেটা 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 ওরা রিয়ালাইজ করে না, ওটাও একটা বদভ্যাস। -১ এ ওখানকার মানুষ কেন চান করছে না, সেটাও তো ভেবে দেখতে হবে। আর বাঙালি রোজ চান করবে -১ অথচ, কিন্তু রোজ চান করবে, চান করে হে হে করে কাঁপবে, কিন্তু রোজ তাও চান করবে। এটা আমাদের একদম গাঙ্গেয় উপত্যকার একটা সংস্কার, ভালোই সংস্কার, কিন্তু রোজ না করলেও হয়, এটাই আর কি। সবাই আজকে দেখাবে যে ঋত্বিকদা বলেছে, ওসব বাচ্চারা দিয়ে বাবা মায়ের দেখাবে, ঋত্বিকদা বলেছে আমি আর স্নান করবো না। তুমি কিন্তু বাবা মার চোখে আজ খারাপ হয়ে গেল। না, না, আমি এটা সিক্রেট বলার জন্য বললাম। মানে এটা অনেকেই করে আমি জানি। আমি কি একা চান করি না, অনেকে ভাব দেখাতে চান করছি। আমরা একটা শুটিং এ গেছিলাম, আমি আর নাম বলছি না তাহলে। হুম, তো ওদের বাথরুমে সাংঘাতিক ঝপাং ঝপাং করে, কারণ কেউ গায়ে জল ফেলছে না, ফেলছে বাইরে। তারপরে কাঁপতে হুম। কাঁপতে বেরিয়ে যাচ্ছে। এরকম তো দেখি, আমরা তো সবাই বন্ধু বান্ধবকেও দেখেছি। তো আমি না সবাইকে বলে দিলাম আজকে এই আমারটুকু। এই তুমি কি পাহাড় টাহাড়ে ঘুরতে গেলে একদিনও স্নান করো না? না, 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 চান করি, রোজ করি না। হ্যাঁ। একদিনও চান না করলে তো মানে মানে আশেপাশে লোক আসবে না, না, সেটাই সেটা কি করে বরদাস্ত করবো? হ্যাঁ, না, না, সেটা করি, রোজ চান করি না। প্রচন্ড যেমন শীত পড়লে ওটা একটা আলসেমি চেয়ে বসে, আমার আজকে যে আজকে তো তৃতীয় চান দিন। না করলি। হ্যাঁ, বললাম আমার আজকে তোমার তৃতীয় তোমার দিন। না, 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 আমার আমার আজকে ২ দিন পর। আজকে ২৬ তারিখ, সুন্দর সুন্দর করে চান করে নিয়েছি। তো এই আর কি, এই আজকের আলোচনা খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে এইটা আমি হ্যাঁ, খুব মজা হলো। হ্যাঁ, ডাউনলোড করে রাখবো, দিয়ে বাড়ি থেকে হ্যাঁ, বাবা মাকে দেখাবো। বাবা মা অত ফেসবুক তো বোঝে না, সেটা আমাকে ডাউনলোড করে গিয়ে দেখাতে হবে। খুব ভালো আচ্ছা, লাগলো আমার পেজে আসার জন্য, এবং আমার ইন আমারও খুব ফিউচার ভালো লাগলো। এইটা ভার্চুয়াল না, আমার সামনাসামনি করার খুব ইচ্ছা। তুমি যেদিন সময় দেবে ইন ফিউচার, সেদিন আমরা একদম, সামনাসামনি। একদম, একদম ভার্চুয়াল সামনাসামনি অনেক কিছু একদিন আটকে হবে। যায়। হ্যাঁ, আর আমরা এমনিতে কাছাকাছি বাড়ি, মানে কাছাকাছি থাকি আসলে, আমরা খুব দূরেও থাকি না, তো এমনিও কোনোদিন হ্যাঁ, হয়তো দেখা হয়ে যেতে পারে। একদম।
এই আর কি, ভালো থেকো, সবাই ভালো থেকো। আমরা ভালো থেকো, তুমিও ভালো থেকো। চলে এসছে জি5 এ আজ থেকে। সবাইকে দেখো এবং জানাও, ওই যে রিভিউ দাও, সেটা ফেসবুকে পেজে লিখছো বা ভিডিও করে বলছো, সেইটাকে দেখো, সবাইকে জানাও কেমন লাগছে। এবং আমি আজকে এটা অফ করে প্রথমে স্নান করব, তারপরে আমি দেখতে পাবো। আমিও দুবার আজকে এই পাপ স্খলন করে নেবো। এই যে মানুষকে বলে দিলাম এই পাপ স্খলন করার জন্য এখন একবার চান করবো আমি। রোজ স্নান করা উচিত। রোজ চান করবেন সবাই। চলো, ভালো থেকো সবাই। টাটা। চলো, তুমি টাটা, কিছু টাটা। বলতে চাও শেষে সবাইকে মুক্তি উদ্দেশ্য করে, মানে সবাই সবাইকে এটাই বলবো যে জি5 এ মুক্তি এসে গেছে, মুক্তি দেখুন। মুক্তি আমার মনে হয় যে বাংলায় একটা খুব নতুন ধরনের একটা কন্টেন্ট, এবং আমরা যারা জি5 যাদের কাছে নেই তারা পারলে জি5 সাবস্ক্রাইব করে দেখুন, এতটা বলছি। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে, কারণ শুধু কন্টেন্ট নয়, অত্যন্ত গুণী অভিনেতায় ভর্তি, যাদের একসঙ্গে এত ভালো পারফরমেন্স আমার মনে হয় যে চট করে দেখা যায় না। ভালো থেকো। টাটা সবাইকে। টাটা, ভালো সবাই থেকো। টাটা। দেখা হবে। হ্যাঁ, টাটা। টাটা।